যাদের গ্রেপ্তার করার কথা তারা স্টেটমেন্ট দিয়ে দুঃখ প্রকাশ করছে। আমাকে হুমকি দেওয়া হয়েছে, আপনি দল ছাড়েন না হলে দল থেকে আপনাকে এখান থেকে এলাকা থেকে বের করে দেওয়া হবে, আপনি ঢাকায় থাকেন এলাকায় আসবেন না, এলাকায় থাকেন এলাকা থেকে চলে যান। এটা তো হচ্ছে এখনকার। এরপর যখন আমরা আরেকটু ইলেকশনের মধ্যে প্রবেশ করব, আমি তো মনে করি তখন লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্নে আমাদের আরো অনেক ঝুঁকির মুখে পড়তে হবে। সেই জায়গাটা আমি মনে করি যে আমাদের নির্বাচন কমিশন তাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আমি পোস্টার নিয়ে আলোচনা দেখছি, পোস্টার লম্বা হবে, বড় হবে, কালার হবে না, তারপরে মাইকিং 5টা হবে 7টা হবে না, এই সমস্ত বিষয় আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তার চেয়ে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টি কালচার, কোন সিস্টেম, কোন চেঞ্জ কি আমাদের হয়েছে? আমরা কি কোনো রিফরমেশন আমাদের মধ্যে নিয়ে আসতে পেরেছি? চিন্তার মধ্যে, দর্শনের মধ্যে, ফিলোসফিতে আমাদের কোনো পরিবর্তন এসেছে? একটা পার্টি প্রধানকে মিডিয়ার সামনে তাকে পিটিয়ে আহত করে এবং এখন সে চিকিৎসা দিই, এবং আমরা মাঝে মধ্যে শুনি মেমোরি লস করেছে, মাঝে মধ্যে শুনি সে মুমূর্ষু হয়ে যাচ্ছে, বিদেশি চিকিৎসার জন্য প্রয়োজন। সেরকম একটা ইভেন্টে আমরা কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে দেখলাম না। সেই নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনী করবে, আর আমার কোনো একটা কেন্দ্রে প্রবলেম হবে সেটা সলভ করার জন্য তারা সুইচ টিপে দেবার প্রবলেম সলভ হয়ে যাবে। এই বিশ্বাস নিয়ে যদি আমাকে চলতে হয় তো আমি এরকম অতি বিশ্বাস নিয়ে চলবো, কিন্তু শেষে এরকম হয়তো একটা বিবৃতি আসবে, কিছু ত্রুটি বিচ্ছিত হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে কাঁধে কাঁধ মিলে দেশ এবং জাতি করার কাজে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দুর্ভাগ্যজনক, এই স্টেটমেন্ট দিয়ে স্টেট চলবে না। এই স্টেটমেন্ট তো আমরা দেখেছি, যাদের গ্রেপ্তার করার কথা তারা স্টেটমেন্ট দিয়ে দুঃখ প্রকাশ করছেন, তারা স্টেটমেন্ট দিয়ে বিচার চাচ্ছেন, অথচ তারা দায়িত্বে আছেন। প্রযুক্তির ব্যবহার আমরা যদি বলি, প্রযুক্তির ব্যবহার আমরা কতখানি করতে সরকার প্রস্তুতি নিতে আমরা জানি। সংস্কার কমিশনের মাধ্যমে প্রস্তুতি, জুলাই সনদের আইনি ভিত্তি তো আমরা এখনো করতে পারিনি। জুলাই সনদের আইনি ভিত্তিটা তো আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটার উপরে ভিত্তি করে আমাদের নির্বাচনে কিছু বাধ্যবাধকতা আসবে। আমি ক্যান্ডিডেট হিসেবে আমার বাধ্যবাধকতা আসবে, রাজনৈতিক দল হিসেবে যারা আছেন তাদের কিছু বাধ্যবাধকতা আসবে। সেই জায়গায় আমি রাজনৈতিক দলের কিছু করণীয় কথা কয়েকটা বলে আমি শেষ করে দেবো। গণতান্ত্রিক আচরণ বজায় রাখা, গণতান্ত্রিক আচরণে আমাদের কি এমন আমরা আচরণ বজায় রাখতে পারছি? আমাদের বক্তব্যে, আমাদের কথার মধ্যেই তো আমরা কোনো সৌজন্যতা এখনো ফিরে নিয়ে আসতে পারিনি। এখন কোনো টক শোতে কেউ বসতেও ভয় পায়, আগে সে জিজ্ঞেস করে আমার টক শো সহপাঠটাকে, টক শো সহপাঠটাকে, এটা না জেনে সে যেতে চাচ্ছে না। কেন ভাই? আপনি সংসদে আস্থা রাখবেন, নির্বাচনে আস্থা রাখবেন, টক শোতে 3 জনে আস্থা রাখা যাচ্ছে না। প্রডিউসার যিনি থাকেন বলেন যে মাসুদ ভাই অমুকে আসবেন, আপনি যদি একটু ওনার ব্যাপারে রাজি হন তাহলে আমরা একটু ওনাকে ডাকতে চাই। তাহলে এই কোশ্চেন আমাকে বলা হলো কেন? বলছে মাসুদ ভাই এখন এটা একটা কমন কনসার্ন হয়ে গেছে, 3 জন মিলে টক শোতে থাকা যাচ্ছে না। প্রডিউসার ভয় পান যে এই 3 জনের মধ্যে ওখানে এমন পরিস্থিতি তৈরি হবে আইন শৃঙ্খলা বাইরে নিয়োগ করতে হতে পারে, এবং সেই সিনিয়রিগুলো তো আমরা দেখতে পাই। আপনি ওখানে আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলো কিভাবে জনগণের মধ্যে ঐক্য বিনির্মাণ করতে পারে। যারা ঐক্য বিনির্মাণের করার জন্য বয়ান দিচ্ছেন তাদের মধ্যে যে অনৈক্য তৈরি হয় সেটা তো গোটা জাতিকে বিভক্ত করে ফেলছে। কি ঐক্যের আলোচনা হচ্ছে ওখানে? কি ঐক্যের মেসেজ দিচ্ছে আমরা ওখানে? টেবিল চাপড়ানো হচ্ছে, একজন উঠে দাঁড়িয়ে যাচ্ছে। আমি আলোচনায় গিয়ে লম্বা করছি, আমি বলছি এই মেসেজগুলো আমাদের মাথায় নিতে হবে। এই কারণে রাজনৈতিক দলের কোনো বেসিক চেঞ্জ তো আমরা নিয়ে আসতে পারি নাই। এবার তো জামাত ইসলামী হিসেবে আমিও নিচ্ছি, আমরা এই আলোচনায় যাচ্ছি না। আমরা আলোচনায় যাচ্ছি প্রশাসন, আমরা আলোচনায় যাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী, আমরা আলোচনায় যাচ্ছি অন্তর্বর্তী সরকারে যারা আছেন। কিন্তু আমাদের দায়িত্ব থাকে, আমরা অন্তর্বর্তী কমিশনের সমানে নোট অফ ডিসেন্ট দিচ্ছি, আমরা জাতীয় ঐক্যমত কমিশনে আমি বলছি যে এটা আমরা এটা মানবো না, সুতরাং এটা হবে না। যদি তাই হয় তাহলে পরবর্তী সরকার এটা মানবে। এটা আস্থার জায়গা তৈরি করার জন্যই তো বাংলাদেশ জামাত ইসলামী আরো কিছু রাজনৈতিক দল মিলে একটা কথা বলেছে, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন। পিয়ার সিস্টেমে আমরা আসি, জাতীয় সরকার গঠনের এটা তো একটা পদ্ধতি। আমরা যে ফ্যাসিস্ট থেকে স্বৈরাচার যেন আর কোনো সরকার এককভাবে এই দেশের মানুষের মালিকানার জায়গায় পৌঁছার একটা মানসিকতা তার মধ্যে তৈরি করতে না পারে, সেই জায়গাটার জন্যই তো আমরা বলছি যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে সকল ছোট বড় দল যারা আছে সেই জায়গাটা কিছু সেটা লিমিটেশনস আছে। আমরা বলছি যদি এটা মানে অ্যাটেনশনে নেওয়া হয়, তারপর আলোচনার মাধ্যমে ছোটখাটো বিষয়গুলো আমরা সেখানে সমাধানের রাস্তা বের করতে পারবো। আমি সবশেষে অনুরোধ করবো যে আজকে এখানে আমরা যে নাগরিক কোয়ালিশনের রোড টু ইলেকশন সমাজের করণীয়, নাগরিক সমাজের করণীয় দুটো পয়েন্ট করে শেষ করে দিচ্ছে। একটা হচ্ছে নাগরিক সমাজের মূল করণীয়টা হচ্ছে আমাদের একটা প্রভাব বা একটা প্রেশার তৈরি করা এই সরকার এবং নির্বাচন কমিশন,
যেই নির্বাচন কমিশন বলবে এই কথা যে আমরা সরকারের প্রভাব মুক্ত হতে, সরকার প্রভাব মুক্ত হয়ে সরকার সহযোগিতা না করলে আপনি কিভাবে করবেন? ভাইস চ্যান্সেলরের সামনে যখন কোনো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টেবিল চাপড়ায়, আমি তো নিশ্চিত থাকতে হবে যে তাহলে প্রিজাইডিং অফিসারের সামনে আমি গিয়ে টেবিল চাপড়িয়ে তার ওখান থেকে ব্যালট বাক্স নিয়ে চলে আসবো। কি হয়েছে তাহলে আমাদের এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তো ডাকসু ইলেকশন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমি বারবার শুনেছি যে সামগ্রিক সহযোগিতা না হলে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা ইলেকশনটা সুষ্ঠু করতে পারবো না। আমি নাগরিক সমাজের প্রতি দুটো কথা বলছি। এক, নাগরিক সমাজের মধ্যে এই প্রভাব তৈরি করতে হবে যে সরকার এবং ইলেকশন কমিশন দুটো মিলে একটা সমন্বয় করা। নাম্বার 2 হচ্ছে নাগরিক কমিশন ভোটারদের এই সচেতনতা তৈরি করা যে আমরা প্রত্যেক জায়গায় সরকারের সহযোগিতা নিয়ে না, বরং নাগরিক সমাজই ওখানে প্রধান এলিমেন্ট হিসেবে কাজ করবে, যাদের সচেতনতার মাধ্যমে প্রশাসন কাজ করতে বাধ্য হবে এবং এককভাবে তারা না, বরং নিরপেক্ষতার জায়গা থেকে একটা ভূমিকা পালন করবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।